আমরা দেখেছি মাননীয় সভাপতি, গণতান্ত্রিক দেশে যখন দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে তখন গণমাধ্যমকে শক্তিশালী হতে হয় সেই দুর্নীতির বিরুদ্ধে। এই জায়গাগুলোতে পরিবার, সমাজ এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কীভাবে সাহায্য করবে? মাননীয় সভাপতি, আজকে মূল্যবোধ গঠনের ব্যাপারে যখন প্রশ্ন করেছিলেন, মূল ব্যাপারটি কি? মূল্যবোধ গঠন আজকে একটি মাননীয় সভাপতি জীবনব্যাপী প্রক্রিয়া। একটি শিশু কতদিন মাননীয় সভাপতি পরিবারের আওতায় থাকে, তারপর সে চলে আসে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গাগুলোতে তার বড় বড় যে মূল্যবোধগুলো গড়ে ওঠে, তখন পরিবারে মা বাবার সাথে প্রতিদিন ফোনে 2 মিনিট কথাবার্তা ছাড়া আর তার কিছুই হয় না। তার কোথায় দেখা হয়? সংবাদ মাধ্যমে, ক্যান্টিনে বন্ধুদের সাথে আলোচনা হয়। তার কোথায় দেখা হয়? মাননীয় সভাপতি তাদের যে কমন রুমে রয়েছে টেলিভিশনের মাধ্যমে তার মূল্যবোধ গড়ে ওঠে মাননীয় সভাপতি, এবং পরবর্তীতে তার যখন পরিবার হয় সেই মূল্যবোধটি তার পরবর্তী সন্তানের মধ্যে সে প্রচার করে মাননীয় সভাপতি। এইভাবেই মূল্যবোধ গড়ে ওঠে। তাই আপনাদের দেখানো যে বিষয়গুলো ছিল মাননীয় সভাপতি, আমরা দেখে গেছি সবগুলোর উপরে মাননীয় গণমাধ্যমের ভূমিকাই ছিল মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি নাহিয়ান বিন খালিদ, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বর্তমান সময়ে মূল্যবোধ গঠনে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। অবশ্যই এর বিপক্ষচারণ করছি। মাননীয় সভাপতি, শুরুতেই আমাদের প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল, গণমাধ্যমের সঙ্গে আমাদের দেখিয়ে যাওয়া যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অনন্যতা বা এক্সক্লুসিভিটির জায়গাটি কোথায়? অর্থাৎ আমাদের দেখিয়ে যাওয়া যে সমন্বিত ব্যবস্থা, সেই সমন্বিত ব্যবস্থা কি এমন করতে পারে না যা গণমাধ্যম করতে পারে? মাননীয় সভাপতি তারা সেটির উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। উল্টো দিকে আমরা দেখিয়েছি যে আজকে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের যে সমন্বিত ব্যবস্থার কথা আমরা বলছি, সেটির একটি অনন্যতার জায়গা রয়েছে, সেটি হচ্ছে চর্চা এবং শাসনের ক্ষেত্রে। মাননীয় সভাপতি, গণমাধ্যম শুধু বিবৃতি প্রদান করতে পারে। এইডস হলে করণীয় কি এবং এইডসের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারে। মাননীয় সভাপতি, সেটির চর্চা এবং প্রয়োজনে সেটি না করলে শাসনের কাজটি কে করবে মাননীয় সভাপতি, সেটি তার উত্তর দিয়ে যেতে পারেননি। কিন্তু আজকে আমাদের দেখিয়ে যাওয়া কাঠামোতে পরিবারের মাধ্যমে সেটির চর্চার ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রের মাধ্যমে সেটির চর্চার ব্যবস্থা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানেও চর্চার ব্যবস্থা রয়েছে, এবং তিনটিতেই আমরা দেখতে পাই সেখানে শাসনের ব্যবস্থাটিও রয়েছে। যদি কোনো অন্যায় হয় তাহলে রাষ্ট্র সেটির বিরুদ্ধে দাঁড়ায় এবং মূল্যবোধ পুনর্গঠনের যে ব্যাপারটি তারাও বলেছেন, সেই পুনর্গঠনের রাস্তায় একটি মানুষকে নিয়ে আসতে পারে। সুতরাং মাননীয় সভাপতি, গণমাধ্যমের যেখানে ভূমিকা নেই সেখানে আমাদের দেখিয়ে যাওয়া ব্যবস্থার একটি অনন্যতার জায়গা রয়েছে। সুতরাং আমাদের বক্তব্যই গ্রহণযোগ্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বন্ধু মা ও শিশুর স্বাস্থ্যের কথা বলে গিয়েছেন, এবং তিনি হয়তো ভুলে গিয়েছেন 90-এর দশকে যখন মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের দেশ কাজ করছিল। মাননীয় সভাপতি, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গণমাধ্যম দূরের কথা, বিদ্যুৎ দূরের কথা মাননীয় সভাপতি, সংবাদপত্র পৌঁছাতো না। মাননীয় সভাপতি, সেখানে রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখেছি কিভাবে দুরন্ত গতিতে কাজ করেছে। আমরা দেখেছি রাষ্ট্রীয় ব্যবস্থা এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছে। মাননীয় সভাপতি, রাষ্ট্র এমন একটি পরিবেশ গড়ে তুলেছে যেই পরিবেশের মাধ্যমে সেই সময় নারীর প্রতি দৃষ্টিভঙ্গির যে মূল্যবোধ, সেই মূল্যবোধে পরিবর্তন ঘটেছে। মাননীয় সভাপতি, অর্থাৎ গণমাধ্যমের অনুপস্থিতি সত্ত্বেও কিভাবে আজকে আমরা মূল্যবোধ গঠনের জায়গাটি দেখতে পেয়েছি। মাননীয় সভাপতি, সেখানে আমাদের দেখিয়ে যাওয়া রাষ্ট্র কাঠামোর ব্যবস্থাই মুখ্য ভূমিকা পালন করেছে। মাননীয় সভাপতি, আজকে তারা নাগরিক অধিকারের কথা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতার প্রথম কাজটি কে করে সেটিও হয়তো তারা ভুলে গিয়েছেন। মাননীয় সভাপতি, আমরা জানি নাগরিক অধিকার সম্পর্কে জানান দেওয়ার প্রথম কাজটি সংবিধানের, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকের মাধ্যমে সেটি পাওয়া যায়, এবং যদি আমি আমার অধিকার না পাই, সেই অধিকার চাওয়ার জন্য আমি রাষ্ট্রের প্রদত্ত থানায় যেতে পারি, রাষ্ট্রের জেলা প্রশাসনের কাছে যেতে পারি এবং আমার অধিকার আদায় করতে পারি। মাননীয় সভাপতি, এই মূল্যবোধ সম্পর্কিত ধারণাটি আজকে আমরা আমাদের সংবিধানের মাধ্যমেই পাই। সবার আগে যেই মূল্যবোধটি আমার মধ্যে প্রথিত হয় মাননীয় সভাপতি, সেটি সূচনা রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমেই। সুতরাং মাননীয় সভাপতি, এক্ষেত্রেও আমাদের বক্তব্যই বেশি গ্রহণযোগ্য। মাননীয় সভাপতি, এর পাশাপাশি আজকে তারা গণমাধ্যমের ব্যাপক ভূমিকার কথা আলোচনা করছেন, এবং আমরা অস্বীকার করছি না, গণমাধ্যম অবশ্যই কিছু ভূমিকা পালন করে মাননীয় সভাপতি, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছেন গণমাধ্যমের ঋণাত্মক ভূমিকার কথা। মাননীয় সভাপতি, একটি শিশু যখন হিংস্রতা দেখে বড় হয়, চলচ্চিত্রে হিংস্রতা দেখানো হয়, হলুদ সাংবাদিকতা দেখে একজন নাগরিকের মনে বিভিন্ন ধরনের মনোভাব তৈরি করা হয় মাননীয় সভাপতি, তখন গণমাধ্যমের এই ঋণাত্মক ভূমিকাকে তিনি কিভাবে বিচার করবেন? মাননীয় সভাপতি, গণমাধ্যমের মূল্যবোধ গঠনের জায়গাটি যেখানে রয়েছে, তখন এই হলুদ সাংবাদিকতা কিংবা হিংস্রতা দেখানোর যে মনোভাব মাননীয় সভাপতি, সেই মনোভাবটি আজকে সেটিকে ব্যালেন্স করার একটি ভূমিকাও পালন করে। অর্থাৎ সেইখানে আজকে আমরা যেটি দেখতে পাই, পরিবার, সমাজ এবং রাষ্ট্র তিনটিই হচ্ছে কল্যাণ প্রতিষ্ঠান, যেটি মানুষের কোনো অকল্যাণ চায় না, যেটি মানুষের মধ্যে হিংস্রতা প্রথিত করতে চায় না। এবং এই কারণে আজকে যে বৈপরীত্যের জায়গা গণমাধ্যমের সঙ্গে এই
কাঠামোর রয়েছে সেটি আমাদের সামনে খুব স্পষ্টভাবে প্রতীয়মান। মাননীয় সভাপতি, তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও আজকে আমরা বিষয়টি পর্যালোচনা করতে পারি ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস তত্ত্বের মাধ্যমে। তিনি যেখানে বলেছেন একটি শিশুর তার শিশু সময়ে পরিবারের মাধ্যমে তার নিজস্বতা, মূল্যবোধ এবং মানবতাবোধ তৈরি করে, বয়ঃসন্ধিকালে তা তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিণত বয়সে তা করে রাষ্ট্র। মাননীয় সভাপতি, এর মাধ্যমে যে পুরো জীবনব্যাপী মূল্যবোধ গঠনের প্রক্রিয়া, সেই মূল্যবোধ গঠনের প্রক্রিয়ার তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও আমাদের প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে। সুতরাং মাননীয় সভাপতি, আমাদের দেখিয়ে যাওয়া ব্যবস্থাপনা বা কাঠামোর ভূমিকায় মুখ্য। আমরা গঠনমূলক পর্যায়ের বক্তব্য চারজনের কাছ থেকে শুনলাম, পক্ষ বিপক্ষ মিলিয়ে। এবার দলনেতাদের পালা। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা রনক মেহেদী, ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিতর্কের বিষয় বর্তমান সময়ে মূল্যবোধ গঠনে গণমাধ্যমের ভূমিকায় মুখ্য। অনেকগুলি প্রশ্ন করা হয়েছে আমাদেরকে, উত্তর দিয়ে যাব। একটি প্রশ্ন শুধু তাদের কাছে করব, সেটির উত্তর এখনও পাইনি। প্রশ্নটি হচ্ছে, কোনটি আজকে মূল কারণ? পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা না শাসন ব্যবস্থা? কোনটিকে আপনারা মূল কারণ বলছেন? কোন একটি কারণকে বলে দিয়ে যাবেন। তারা আজকে একটি বিষয়কে এড়িয়ে গিয়েছেন। কেন আজকের বিতর্কের বিষয়ে বর্তমান সময় বলা হলো? কেন আজকে থেকে 100 বছর আগের কথা বলা হয়নি? কেন 200 বছর আগের কথা বলা হয়নি? মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে আজকে গণমাধ্যম আমাদের জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে সেটি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আপনার পরিবারের মূল্যবোধকে প্রভাবিত করছে, আপনার সমাজের মূল্যবোধকে প্রভাবিত করছে, আপনার বৃহৎ পরিসরে রাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্যবোধকে প্রভাবিত করছে। মাননীয় সভাপতি, কারণ আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, আপনার হাতে কফির মগের সাথে থাকে পত্রিকা। আপনি যখন আপনার অফিসে যান, সেখানে আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে বসে থাকেন। যখন রাত্রে আসেন, আপনাকে টেলিভিশনের সামনে বসতে হয়। প্রতিটি মুহূর্তে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। মানে সবাই তারা একটি প্রশ্ন করেছিলেন, গণমাধ্যমের কি রয়েছে যেটি অন্য কোনো মাধ্যমগুলি নেই? উত্তরটি হচ্ছে মাননীয় সভাপতি, গণমাধ্যমে রয়েছে সার্বজনীনতা, যেটি অন্য কোনো মাধ্যমে নেই। মাননীয় সভাপতি, কীভাবে মাননীয় সভাপতি? আজকে একটি মৌলবাদী পরিবার তার পরিবারের সন্তানদেরকে উগ্র মৌলবাদের শিক্ষা দেয়, একটি উদারপন্থী পরিবার উদারবাদের শিক্ষা দেয়, কিন্তু গণমাধ্যম একই সময়ে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কাছে একই তথ্য পৌঁছে দেয়। মাননীয় সভাপতি, সেখানে কোনো উদারপন্থা মৌলবাদ এই ধরনের বিভাজন থাকে না। মাননীয় সভাপতি, যদি আপনাদের কথা মতে পারিবারিক শিক্ষায় মুখ্য হতো, তাহলে আজকে দেশের একটি অংশের মানুষ উগ্র মৌলবাদ নিয়ে গড়ে উঠত, সারা জীবন মৌলবাদীই থাকতো। একটি অংশের মানুষ চরমপন্থা নিয়ে গড়ে উঠত, সারা জীবন চরমপন্থীই থাকতো। কিন্তু সেটি থাকে না মাননীয় সভাপতি, কারণ আজকে মূল্যবোধ গঠন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এবং মানুষ যখন নিজের স্বকীয়তার জায়গা যায়, সে কৈশোর পেরিয়ে তারুণ্যে যায়, পরিবারের গণ্ডির বাইরে যায় মাননীয় সভাপতি, তখন মূল্যবোধ গঠনের জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে তথ্য। মাননীয় সভাপতি, সমাজের চিত্র। মাননীয় সভাপতি, এই তথ্য এবং সমাজের চিত্র প্রতিনিয়ত আমাদেরকে সরবরাহ করে যাচ্ছে গণমাধ্যম। মাননীয় সভাপতি, তারা বলেছিলেন যে আজকে এইডস রোগ হলে পারে পরিবার যদি শিক্ষা না দেয়, তাহলে কিভাবে মানুষ শিক্ষিত হবে? এইডস রোগ হলে এইডস যে ছোঁয়াচে রোগ নয়, একই বাসনে খেলেও এইডস ছড়ায় না। এই শিক্ষার তথ্য যদি গণমাধ্যম থেকে না আসে, তাহলে আপনার পরিবার এইডস রোগীকে একঘরে করে রাখতে বাধ্য হবে। আমরা দেখেছি যেসব পরিবার এই শিক্ষাটি নেয়নি গণমাধ্যম থেকে, তারা একঘরে করে রেখেছে। মাননীয় সভাপতি, এটি হচ্ছে গণমাধ্যমের শক্তির জায়গা। আপনাকে যদি নিজের জায়গা থেকে মূল্যবোধ গঠন করতে হয়, আপনার যুগের সাথে তাল মিলিয়ে, তাহলে আপনার তথ্য দরকার, এবং এই তথ্য পরিবার বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন, প্রত্যেককে সরবরাহ করে যায় গণমাধ্যম। মাননীয় সভাপতি, পরিবার এককেন্দ্রিক একটি সংগঠন, সমাজ সেটিও অনেক আছে এককেন্দ্রিক একটি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসার শিক্ষা একরকম, আজকে আমাদের ঐতিহ্যবাহী যে প্রথাগত শিক্ষা সেটির ব্যবস্থা আরেক রকম। কিন্তু যখন গণমাধ্যমের কথাই আমরা আসি মাননীয় সভাপতি, সব জায়গায় নিরবিচ্ছিন্নভাবে একই ধরনের সংবাদ সরবরাহ করে যায় গণমাধ্যম। মাননীয় সভাপতি, আপনারা পরিবারের কথা বলছেন, আপনার পরিবারের যে অভিভাবক তাদেরকেও প্রভাবিত করে গণমাধ্যম। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আপনার পরিবারের অভিভাবকের যে মানসিকতা, তারা যখন টেলিভিশন দেখতে বসেন, সেটিতে যে বিজ্ঞাপনগুলি দেখেন, সেটি দ্বারা তারা কোন পণ্যটি কিনবেন সেটি নির্ধারণ করে থাকেন। মাননীয় সভাপতি, আজকে ব্যক্তি বলুন, রাষ্ট্র বলুন, সমাজ বলুন, প্রতিটি স্তরে স্তরে আপনার একটি মাধ্যমে নিরবিচ্ছিন্ন ভূমিকা পালন করে, সেটি হচ্ছে গণমাধ্যম। একটি শিশুর কাছে গণমাধ্যমের সংবাদ পৌঁছায়, তথ্য পৌঁছায়। একজন যে বড় পর্যায়ের উচ্চপদস্থ বয়স্ক মানুষ, তার কাছেও এই তথ্যটি পৌঁছায়। মাননীয় সভাপতি, এবং সামগ্রিকভাবে একটি রাষ্ট্রের যখন মূল্যবোধ গঠনের জায়গা আসে, সেটি এরই মাধ্যমে গঠিত হয়। বর্তমান সময়ে কেন গঠিত হয়? বর্তমান সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের একটি ব্যাপক বিস্তৃতি ঘটেছে। ফেসবুক এসেছে, ইন্টারনেট এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এসেছে, রেডিও এসেছে, টেলিভিশন এসেছে। সবাই এজন্য আজকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা বলেছেন প্রত্যন্ত
প্রত্যন্ত অঞ্চলে এই গণমাধ্যম পৌঁছায় না। মাননীয় সভাপতি, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে একটি খুব সাধারণ চিত্র ছিল, একটি রেডিও একটি টুলের ওপরে বসানো, সেই রেডিওর চারদিকে একটি এলাকার একটি মহল্লার সব মানুষ একত্রিত হয়ে চরমপত্র শুনছে মাননীয় সভাপতি, বাংলাদেশ বেতারের সংবাদ শুনছে মাননীয় সভাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একই ঘটনা ঘটেছিল পাশ্চাত্য বিশ্বের প্রেক্ষাপটে মাননীয় সভাপতি। তাই তারা যেটি বলছেন গণমাধ্যম সবার কাছে পৌঁছয় না, এটি ভ্রান্ত ধারণা মাননীয় সভাপতি। গণমাধ্যম আজকে দেশের আনাচে কানাচে প্রতিটি মানুষকে প্রভাবিত করে চলেছে। এই জন্য মাননীয় সভাপতি, বর্তমান সময়ে মূল্যবোধ গঠনে গণমাধ্যমের ভূমিকায় মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রনক মেহেদীকে। আমরা এখন আমন্ত্রণ জানাবো জিহাদ আল মেহেদী, দলনেতা বিপক্ষ দলের, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। কবি কাজী কাদের নওয়াজ। শিক্ষাগুরুর মর্যাদা। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল নাকো সে চরণ, সরি ব্যথা পাই মনে। বাদশাহ আলমগীর বলেছিলেন তার পুত্রের শিক্ষককে, মাননীয় সভাপতি, পরিবার এভাবেই শেখায় শিক্ষকের প্রতি তোমার গুরুত্বটুকু কতখানি দেখাতে হবে। পরিবার এভাবেই শেখায় ছোটবেলা থেকে সত্য কথাটি কিভাবে বলতে হবে। পরিবার এভাবেই শেখায় ছোটবেলা থেকেই কিভাবে সততার সাথে চলতে হবে, ন্যায়পরায়ণতার পথে চলতে হবে, নিয়মানুবর্তিতার পথে চলতে হবে। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের 3 জন বিতার্কিক তাদের বক্তব্য উপস্থাপনের পর এই 20 মিনিটে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া এইখানে খুব জরুরি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রথম প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের মূল কাজ কি? গণমাধ্যমের মূল কাজ হচ্ছে প্রচার করা, চর্চা কিংবা শাসন করা নয়, স্পষ্ট। দ্বিতীয় প্রশ্ন, গণমাধ্যমেরও তো একটি মূল্যবোধ রয়েছে। গণমাধ্যম কোন সংবাদ প্রচার করবে, কোন সংবাদ প্রচার করবে না, এই মূল্যবোধটি কে তৈরি করে দেয়? মাননীয় সভাপতি, এটিও দিনের আলোর মতো স্পষ্ট, এই মূল্যবোধ তৈরি করে দেয় রাষ্ট্র। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, পরিবার থেকে যাদের নৈতিক মূল্যবোধটি শিক্ষা হয়নি তারা কিভাবে নৈতিক মূল্যবোধের শিক্ষাটি গণমাধ্যমের কাছ থেকে পাবে? একটি ছেলে যার পরিবার থেকে এই শিক্ষাটি দেয়া হয়নি তোমাকে লেখাপড়া করা দরকার, সে কিভাবে গণমাধ্যম পড়ে ওই মূল্যবোধটি পাবে? আজকে সেই ব্যাপারে তাদের একটি উত্তর দিয়ে যাওয়া উচিত ছিল। আজকে পক্ষ দলের 3 জন বক্তার সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ জায়গাটি ছিল আজকে তারা গণমাধ্যমের সচেতনতা তৈরির জায়গাটিতে মূল্যবোধের সাথে গুলিয়ে ফেলেছেন। মাননীয় সভাপতি, একটি ছেলের অথবা একটি মেয়ের মূল্যবোধ তৈরির প্রক্রিয়াটিই শুরু হয় তার শিশুকাল থেকে। আসুন একটু থিওরিতে ফিরে যাই। যখন একটি থিওরি রয়েছে, সুইস সমাজবিজ্ঞানী পিগট দিয়েছেন, তিনি বলেছেন কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এই তত্ত্ব অনুযায়ী একজন মানুষের মূল্যবোধ বিকাশের বিভিন্ন পর্যায় রয়েছে। সক্রিয় পর্যায়ের বিকাশ হতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যক্ষ এবং রাষ্ট্র পরোক্ষ ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, এই যে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী একটি তত্ত্ব দিলেন, এই তত্ত্বে গণমাধ্যমের ভূমিকাটি কোথায়? আজকে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য ছিলই না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যখন ওপাশ থেকে আমাদের বলা হয়, যেমন প্রথম বক্তা বলে গেছেন তথ্য প্রযুক্তিগত উন্নয়নের কয়েক দশক নিয়ে কথা বলবেন, তার প্রসঙ্গে তিনি সিরিয়াল দেখা নিয়ে কথা বলেছেন। মাননীয় সভাপতি, সিরিয়াল দেখা আমাদের এই কয়েক দশকের ভেতরে কি মূল্যবোধ তৈরি করে দিচ্ছে, এটি আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকালেই বেশ ভালোভাবে বুঝতে পারি মূল্যবোধটি আসলে কিভাবে গড়ে তুলছে। মাননীয় সভাপতি, আজকে তৃতীয় বক্তা সবশেষে এসে বললেন যে মূল্যবোধ মানেই সচেতনতা, এবং তিনি কোন পণ্য কিনবো কোন পণ্য কিনবো না এটিও নাকি আমরা টেলিভিশন দেখে শিখতে পারি বা গণমাধ্যম দেখে শিখতে পারি। মূল্যবোধের জায়গাটি আসলে কোথায়? আমি কি কিনবো এর নিয়ে মূল্যবোধ আমার কি ডিফাইন করে? মাননীয় সভাপতি, আজকে তিনি ব্যাখ্যা দেননি। মাননীয় সভাপতি, তিনি বলেছেন একটি শিশুকে তার বাবা মা দেখায় যে দেখো দেশের অবস্থাটি কি। মাননীয় সভাপতি, যখন একটি শিশু টেলিভিশনে কোনো নৃশংস দৃশ্য দেখে তখন তার মনে ওই নৃশংসতার ছাপই পড়ে। একটি উদাহরণ দিচ্ছি মাননীয় সভাপতি, যখন সুদৃঢ় পারিবারিক বন্ধন দেয় নিরাপত্তার বেষ্টনী এবং সেই পারিবারিক বন্ধনে সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য এবং ভালোবাসায় বেড়ে ওঠে। মাননীয় সভাপতি, ঐশীর পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চিন্তা করেন, এই পারিবারিক সৌহার্দ্য ছিল না বলেই তাদের সেই মূল্যবোধ হানির মতো ঘটনা ঘটেছে। মাননীয় সভাপতি, কলম্বিয়া ট্র্যাজেডি ঘটেছিল যেখানে হ্যারিস এবং ক্লেবোর্ড নামে 12 জন সহপাঠীকে খুন করে তাদেরই সহপাঠী, এবং এক্ষেত্রে রাষ্ট্রের আসলে কোনো ভূমিকা ছিল না বলেই এই দুর্ঘটনাটি ঘটে। মাননীয় সভাপতি, আজকে তারা বারবার বলেছেন, তৃতীয় বক্তা বলেছেন কফির মগের সাথে আমাদের হাতে একটি পত্রিকা থাকে। মানে সভাপতি, এটি আপনার আমার ক্ষেত্রে প্রযোজ্য। চিন্তা করে দেখুন একজন রিক্সাওয়ালার কথা, চিন্তা করে দেখুন একজন দিনমজুরের কথা, চিন্তা করে দেখুন একজন কৃষকের কথা। তার হাতে কফির কাপ থাকে না, তার হাতে থাকে পান্তা ভাতের বাসন, আর মাথায় থাকে এই চিন্তা, আমার খরা হয়েছে, পরবর্তীতে আমার ফসলটি কেমন হবে। মাননীয় সভাপতি,
সব কিছু যুক্তির বিবেচনায় যেটি প্রমাণিত হয় সেটি হচ্ছে আজকের বিতর্কের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। সুতরাং আজকে আমাদের স্ট্যান্ডটি এইখানে খাটবে। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। বর্তমান সময়ে মূল্যবোধ গঠনে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য, এই বিষয়ে পক্ষ এবং বিপক্ষ দলের সবার বক্তব্য শুনেছি। এবার আবার দুই মেহেদির পালা। প্রথমে আসবেন পক্ষের দলনেতা রনক মেহেদী। মাননীয় সভাপতি, বিপক্ষ দল আমাদের একটি বিষয়ে বুঝতে ভুল করেছেন। আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র কোনোটিকে আসলে বলিনি বা খাটো করে দেখিনি। আমরা যেটি বলার চেষ্টা করেছি, আপনি সমাজের মূল্যবোধের কথা বলছেন, কোন সমাজের কথা? সুনামগঞ্জের সেই সমাজ যেখানে ফতোয়া দিয়ে একটি কিশোরীকে 100 চাবুক দিয়ে বেত্রাঘাত করা হয়। আমাদের প্রশ্ন ছিল, এই সমাজের মূল্যবোধ আপনি কি আপনার পরিবার দিয়ে পরিবর্তন করবেন, নাকি ঢাকা শহরের মাল্টি কমপ্লেক্স বিল্ডিংয়ের রুমের ভেতরে থেকে সেই সমাজ ব্যবস্থা দিয়ে প্রতিহত করবেন? না মাননীয় সভাপতি, এই সমাজের মূল্যবোধ আপনি সমাজ পরিবার দিয়ে প্রতিহত করতে পারবেন না। এই সমাজের মূল্যবোধ প্রতিহত করতে পারবেন আপনি গণমাধ্যম দ্বারা। এটি ছিল গণমাধ্যমের শক্তির জায়গা। গণমাধ্যম আজকে আনাচে কানাচে প্রতিটি জায়গায় পৌঁছতে পারে মাননীয় সভাপতি। তারা বলেছেন রিকশাওয়ালার কথা, রিকশাওয়ালারা দুমুঠো খেতে পায় না। কিছুদিন আগে আমরা গণমাধ্যমে একটি সংবাদ দেখেছিলাম, আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা রিকশাওয়ালাদের জন্য দুপুরের গরমে পানির ব্যবস্থা করেছেন। এবং এই ঘটনা প্রকাশের কিছুদিন পরে দেখলাম উত্তরাতে একটি মহল্লাতে সেখানে বাড়ির সামনে সামনে পানির বোতল রাখা হয়েছে। এই ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে মাননীয় সভাপতি, এই উদ্বুদ্ধ করার জায়গাটি গণমাধ্যমের শক্তির জায়গা মাননীয় সভাপতি। একটি ভালো কাজ গণমাধ্যম তুলে এনে সমগ্র দেশের মাঝে বিস্তৃত করে ছড়িয়ে দেয়, সেটি দেখে মানুষ উদ্বুদ্ধ হয়, তার মূল্যবোধের জায়গাটি পরিবর্তিত হয় মাননীয় সভাপতি। আজকে আপনারা অনেকগুলি তথ্য দিয়েছেন, ফ্রয়েডের তত্ত্ব থেকে শুরু করে অনেকগুলি তত্ত্ব বারবার বলেছেন, সেখানে কেন গণমাধ্যমের কথা নেই? মাননীয় সভাপতি, বলেছিলাম বর্তমান সময় সেখানে গণমাধ্যমের কথা নেই, কারণ সেই তত্ত্বগুলি যখন দেওয়া হয়েছে তখন গণমাধ্যম এত ব্যাপকতা এবং বিস্তৃতি লাভ করেনি মাননীয় সভাপতি। আজকে এই সময় দাঁড়িয়ে যতটা বিস্তৃতি লাভ করেছে, যে জন্য বর্তমান সময়ের একটি তত্ত্ব বলে যাচ্ছি আমি, জেরি আর্ডেনের তত্ত্ব। সেখানে তিনি বলেছেন গণমাধ্যম হচ্ছে আমাদের রাখাল এবং জনগণ হচ্ছে তার ভেড়াগুলি। মাননীয় সভাপতি, এই রাখালের দায়িত্ব এই ভেড়াগুলিকে শিখিয়ে পড়িয়ে এক জায়গায় ধরে রাখা। মাননীয় সভাপতি, রাখাল প্রসঙ্গ থেকে আবার আসি, তারা বলেছেন পরিবার না থাকলে শিক্ষা আসে না। মাননীয় সভাপতি, ফ্রান্সের শিক্ষামন্ত্রীর কথা আমরা জানি, তরুণ এবং মাত্র সদ্য কৈশোর পেরিয়েছেন, তিনি ছিলেন একজন রাখাল এবং এতিম মাননীয় সভাপতি, তার কোনো পরিবার ছিল না। তারপরও তিনি আজকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী হয়েছেন মাননীয় সভাপতি। অর্থাৎ পরিবারের শিক্ষা না থাকলে যে হবে না সেটি আমরা বলতে পারি না মাননীয় সভাপতি, কারণ মূল্যবোধ একটি জীবনব্যাপী